হুম, আপনারা কেমন আছেন? কোথায়? কেমন আছেন? কই গেল?
কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, বাকিদেরও আসতে বলেন। মিস, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। মিস, আমাদের মেল এসেছে যে আমাদের 1 জুলাই হচ্ছে এক্সাম মিড টার্ম হবে। হ্যাঁ। এখন আমরা তো হাতে কোনো রুটিন পাইনি। রু- আমাদের এক্সামটা কবে হতে পারে? এগুলো কিছু জানি না, আমাদের কাছে রুটিন আসেনি। নো আইডিয়া। মিস, এখন যে মানে মেলটা আসছে, মেলের উপরে কি কিছু আসবে নাকি আগে পরে হতে পারে? আগে কেন হবে? 1 তারিখ থেকে শুরু হবে। আগে তো কোনোভাবেই হবে না, ঠিক না? আজকে আমরা গল্পনি নাটকটা নিয়ে কাজ করব এবং আমাদের পরীক্ষার আগে লাস্ট ক্লাস। সো হোপফুলি কোনো সমস্যা থাকবে না। দ্য রাচেস অফ মাল্পি, ফল্পনি, ট্র্যাজেডির ফিচার্স, যত যত সাজেশনস দিয়েছে ওগুলো একটু দেখে নিবেন, ঠিক আছে? সব সাবজেক্টের ফিনিশ হয়ে গেছে না আপনাদের কোর্স সবকিছু? ইয়েস মিস, সবকিছু ডান। হ্যাঁ, কুইজ তো দিচ্ছেন, দিচ্ছেন না আমারটা? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমরা গল্প নিয়ে সামারিটা আবার দেখে নেন, সামারিগুলো মনে থাকলে আমাদের অ্যান্সার গুলো ভালো হবে। এরপরে তিথি ম্যাডামের ক্লাস, ঠিক না, 8টার সময়? জি মিস। আচ্ছা। Hello viewers, welcome on our channel Let's Highlights. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো বিখ্যাত রাইটার ও নাট্যকার বেন জনসন রচিত একটি গুরুত্বপূর্ণ মিলনাত্মক নাটক ধলফনি। আমাদের আজকের আলোচনার বিষয় বিখ্যাত নাটকার বেন জনসন রচিত একটি কমেডি নাটক বলফনি অর দ্য ফক্স, অর্থাৎ বলফনি বা খ্যাকশিয়াল। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল সাবস্ক্রাইবার সহ নিয়মিত সকল ভিউয়ারদেরকে, যাদের বিভিন্ন পরামর্শ ও অনুরোধ ক্রমেই ধারাবাহিকভাবে টপিকস গুলো আপলোড দেওয়া। যেমন নিয়মিত কিছু ভিউয়ার ভাই কমেন্ট করে বলেছেন বলফনি সম্পর্কে একটি লেকচার পেশ করতে। তাদের অনুরোধ ক্রমেই আজকে বলফনি সম্পর্কে কিছু বলা। বলফনি এটি রচনা করেছেন বেন জনসন। বেন জনসন জন্মগ্রহণ করেছেন 1573 সালে এবং মৃত্যুবরণ করেছেন 1637 সালে। এটি তার রচনাগুলোর মধ্যে একটি প্রধান অন্যতম একটি কমেডি নাটক। নাটকটি প্রথম মঞ্চায়িত হয়েছিল 1605 সালে। মনে রাখবেন, নাটকটি মঞ্চায়িত হয়েছিল 1605 সালে বিখ্যাত একটি গ্লোব থিয়েটার নামে, যেটার নাম ছিল কিংস কোম্পানি। ওই কিংস কোম্পানি নামক গ্লোব থিয়েটারের দ্বারাই 1605 সালে উক্ত নাটকটি মঞ্চায়িত হয়েছে। বলা হয় যে উক্ত নাটকটি বেন জনসন রচিত করেছেন 5 সপ্তাহের মধ্যে, অর্থাৎ 1605 সালে 5 সপ্তাহের মধ্যে উক্ত নাটকটি রচনা করার পর 1605 সালে এটি মঞ্চায়িত হয়েছিল, কিন্তু রচনা করার 2 বছর পর অর্থাৎ 1607 সালে এসে এটি প্রকাশিত হয়েছে। ক্রিটিক্যালি প্রশ্ন আসতে পারে যে নাটকটি কখন মঞ্চায়িত হয়েছে, তখন অ্যান্সার হবে 1605, কিন্তু কখন প্রকাশিত হয়েছে সেটা হবে 1607 সালে। নাটকটির উৎস যদি বলতে যাই, বেন জনসন বিভিন্ন মাধ্যম থেকে এর রসদ জোগাড় করেছেন, তবে নিশ্চিতভাবে বলতে গেলে বিখ্যাত রাইটার ইরাসমাস রচিত দ্য প্রেইজ অফ হোলি, আমি আবার বলছি, বিখ্যাত রাইটার ইরাসমাস রচিত দ্য প্রেইজ অফ হোলি তথা নির্বুদ্ধিতার প্রশংসা নামক বই থেকে, গ্রন্থ থেকে বেন জনসন উক্ত নাটকের কাহিনীটি সংগ্রহ করেছেন।
উক্ত নাটকে প্রধান 8টি চরিত্র রয়েছে, আমি সেগুলো ব্রিফলি বলছি। 1 ভলফনি, 2 মস্কা, 3 ভল্টোর, 4 করবাচ্চিও, 5 করভিনো, 6 সিলিয়া, 7 লেডি উড বি, 8 বোনারিও। এই 8টি চরিত্র হচ্ছে উক্ত নাটকের মেইন ক্যারেক্টার, যাদের দ্বারা নাটকটি রচিত হয়েছে। সংক্ষেপে উক্ত নাটকের চরিত্রগুলোর ক্যারেক্টার সম্পর্কে কিছু বলছি। ভলফনি, তিনি হচ্ছেন উক্ত নাটকের প্রধান মূল চরিত্র। তিনি ছিলেন ভ্যানিসের একজন অর্থলোভী জমি। তিনি সর্বদা প্রতারণার ফাঁদে মানুষের কাছ থেকে মূল্যবান অর্থ সম্পদ আদায়ের ফিকিরে থাকতেন। বাড়ি থেকে বের হওয়ার সময় চাচি রেগে গিয়ে বলল, শোনো, ঘরে বসো আর পেঁয়াজ কাটো। কিন্তু আমি ঘরে বসে পেঁয়াজ কাটিনি, নিজের পার্লার খুলেছি। সে নিজে মৃত্যু পথযাত্রী মানুষের ভান করে এবং নিজের সম্পত্তির উত্তরাধিকারী মনোনীত করতে এক একজনকে প্রতারণার ফাঁদে ফেলে। অর্থাৎ ভলফনি ছিলেন ইতালির ভ্যানিস নগরীর একজন অর্থলোভী ধনী ব্যক্তি, যার কোনো উত্তরাধিকারী ছিল না, যার কোনো সন্তান ছিল না, কিন্তু অনেক ধনী ছিলেন। তিনি বিভিন্ন প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে সম্পদ আদায় করতেন। নাটকে তার চরিত্র হচ্ছে, তিনি নিজেকে মৃত্যুশয্যায় শায়িত রেখে অভিনয় করে তিনি তার সহচরীর মাধ্যমে প্রকাশ করতে লেগেছেন এলাকার মধ্যে যে তিনি মৃত্যু পথে যাচ্ছে, তিনি কিছুদিন পর হয়তো মৃত্যুবরণ করবে, কিন্তু তার এই সম্পদ কারা পাবে, উত্তরাধিকারী কারা হবে? যারা তাকে তার এই শুশ্রূষায় মৃত্যুসজ্জা যারা শুশ্রূষা করবে, তারাই তার সম্পদের উত্তরাধিকারী হবে। এটা বলে সে যখন প্রচার করতে লাগলো, এলাকার বিভিন্ন লোক এসে তার প্রতারণার ফাঁদে পা ফেলতে লাগলো। এর দ্বারা তিনি বিভিন্নভাবে বিভিন্ন সম্পদ আয় করতেছেন, কিন্তু তার এই মৃত্যুসজ্জা ছিল সম্পূর্ণ নাটক ও প্রতারক। দ্বিতীয় ক্যারেক্টার মস্কা, যিনি হচ্ছেন এই অর্থলোভী ভলফনির নরপিশাচ একজন সাফর। শয়তানের সে কিন্তু ভলফনিকে ছাড়িয়ে গেছে। সে ভলফনির নির্দেশ মতো প্রতারণার ফাঁদ পাতে। তার প্রতারণার ফাঁদে বিভিন্ন লোক এসে ভলফনির কাছে তাদের অর্থ সম্পদ দিয়ে যায় উত্তরাধিকারী হওয়ার লক্ষ্যে। তৃতীয় ক্যারেক্টার ভল্টোর, তিনি হচ্ছেন একই এলাকা তথা ভ্যানিসের একজন অর্থলোভী আইনজীবী। ক্রিটিক্যালি হয়তো প্রশ্ন আসতে পারে, উক্ত নাটকে আইনজীবীর চরিত্রে কে ছিল? সে হলো ভল্টোর। সেও ভলফনির সম্পত্তির উত্তরাধিকার হওয়ার লক্ষ্যে বিভিন্ন সম্পদ তথা বিভিন্ন উপহার সামগ্রী এবং বিভিন্ন খাবার সামগ্রী এসে ভলফনির সামনে পেশ করে যে তিনি তার ভলফনির একান্ত ব্যক্তি হতে চান, কারণ ভলফনির মৃত্যুর পর তাকে যেন উত্তরাধিকারী করা হয়। আর এই সকল প্রতারণা করছেন ভলফনির সহচরী মস্কা। মস্কা ছিলেন নাটকের প্রধান গুরু ও যেটাকে বলা হয় খলনায়ক। চতুর্থ ক্যারেক্টার করবাচ্চিও, তিনি ছিলেন ভ্যানিসের একজন অথর্ব ভদ্রলোক এবং বৃদ্ধ মানুষ। তিনি বিম্রজিপ্রাপ্ত একজন বুড়ো ছিলেন এবং বলফনির ফাঁদে সেও পা দিয়েছেন। বলফনির চাকর যে ঘৃণ্য মস্কা ছিল, তার প্রতারণায় সে তার সকল সরিদ সম্পদ বলফনির নামে দানপত্র করে দিতেও দ্বিধা করতেন। এই অর্থ পিশাচ তার নিজের সম্পত্তি থেকে তার নিজ সন্তানকেও বঞ্চিত করে সম্পত্তিগুলো বলফনির নামে লিখে দিয়েছেন, কারণ বলফনির উত্তরাধিকারী হওয়ার সত্ত্বে। এর পরের ক্যারেক্টার করভিনো, তিনি হচ্ছেন উক্ত নাটকের তথা ভ্যানিস নগরীর একজন অর্থলোভী বণিক। ক্রিটিক্যালি হয়তো এটাও আসতে পারে যে উক্ত নাটকের বণিক চরিত্রে কে ছিল? সে ছিল করভিনো। অর্থের লোভে, সম্পত্তির লোভে সে তার সমস্ত কিছু জলাঞ্জলি দিতে প্রস্তুত। সে বলফনির সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার জন্য মস্কার প্রতারণার নোংরা নিতে নেমে গিয়েছিল। মস্কার পরামর্শে সে তার সতীসাধ্যী রুফুসী স্ত্রী সিলিয়াকে বলফনির হাতে সমর্পণ করে। তার স্ত্রীকে জোর করে সে বলফনির বিছানায় তুলে দিয়েছে, আর সে ছিল করভিনো। এরপরে ক্যারেক্টার সিলিয়া, যিনি ছিলেন করভিনোর
সতী স্ত্রী। রূপে গুণে সে অতুলনীয় ছিল। স্বামীর সাথে একেবারে সে বেমানান ছিল, কারণ স্বামী ছিলেন অর্থলোভী অথর্ব, আর তিনি ছিলেন একজন সতী সাধ্বী। গর্ভিণীর জঘন্য মনোবৃত্তি সম্পন্ন, আর অন্যদিকে সিলিয়া ছিল সহজ সরলমতী, একজন রমণী এবং পতিব্রতা। নরপশু গর্ভিণ অর্থাৎ তার স্বামী সদর তার স্ত্রীকে সন্দেহের দৃষ্টিতে দেখত। এরপরে ক্যারেক্টার লেডি উড বি। সে ছিল ভ্রমণকারী এক নাইটের পত্নী। সে বড় আত্মগর্বী ছিল। নিজের রূপের বড়াই করে সে রূপচর্চা করতো এবং সারা জগতে সবকিছু জানে এটা বোঝাতো। সে কিন্তু একসময় বল্পনির নামে আদালতে বল্পনির পক্ষ হয়ে মিথ্যে সাক্ষী দিয়েছিল। সর্বশেষ চরিত্র তিনি হচ্ছেন বোনারিও। তিনি হচ্ছেন উক্ত নাটকে যে বৃদ্ধ অথর্ব লোকের কথা আমি বলছি, করবাচ্ছিও তার সন্তান। যেই করবাচ্ছিও তার সন্তানকে অর্থ থেকে বঞ্চিত করে বল্পনিকে সম্পদ দিয়েছিল, সেই করবাচ্ছিও অর্থ থেকে বঞ্চিত সেই ছেলেটির নাম হলো বোনারিও। সে যখন জানতে পারে যে তার পিতা সকল সম্পত্তি বল্পনির নামে দানপত্র করে দিয়েছে, তখন সে রীতিমতো ক্ষুব্ধ হয় এবং সরাসরি বল্পনির গৃহে উপস্থিত হয়ে প্রতারকদের আক্রমণ করে এবং সিলিয়াকে ঘৃণ্য গর্ভিণীর কবল থেকে উদ্ধার করে। যে গর্ভিণীর স্ত্রী সিলিয়া বল্পনির শয্যায় ছিলেন, অর্থাৎ গর্ভিণী যখন তার স্ত্রীকে বল্পনির শয্যা দিয়ে এসেছেন, সেখান থেকে প্রবাসীয় সেই সতীসাধ্বী পুত্র বোনারিও সিলিয়াকেও কিন্তু উদ্ধার করেছে। উক্ত নাটকের 8টি চরিত্রের মধ্যে প্রধান চরিত্র হচ্ছে বল্পনি। তার সহচারী যে প্রতারক ছিলেন তিনি হচ্ছেন মস্কা। অর্থলোভী যে বৃদ্ধ ছিল তিনি হচ্ছেন করবাচ্ছিও, এবং যে বণিক ছিল যে তার স্ত্রীকে বল্পনির শয্যা দিয়ে এসেছেন তিনি হচ্ছেন কর্ভিনো। কর্ভিনোর স্ত্রীর নাম ছিলেন সিলিয়া, এবং মিথ্যা সাক্ষী হিসেবে যে মহিলা ছিল সেটি হচ্ছে লেডি উডবি। আর একজন ভালো যে ছেলে ছিল, যে সবসময় বল্পনির প্রতারণার বিরুদ্ধে আন্দোলন করতো, তিনি হচ্ছেন বোনারিয়া, অর্থাৎ ওই বৃদ্ধ প্রবাসীর পুত্র। যাই হোক, তখন ক্যারেক্টার সম্পর্কে বলার পর এখন আমি 16 সংক্ষিপ্ত ভাবে উক্ত নাটকের মেন সামারি নিয়ে। উক্ত নাটকটি হলো এই: ভেনিসের যে নগরীতে বল্পনি নামক যে লোক ছিল, তিনি অনেক সম্পদের অধিকারী ছিল। বাস্তবিক পক্ষে তার কোনো উত্তরাধিকারী তথা সন্তান সন্ততি ছিল না, যার ফলে সে বিভিন্ন প্রতারণার মাধ্যমে এলাকার মানুষ থেকে সম্পদ আয় করত। একদিন সে তার সহচরী যে মস্কা ছিল তার পরামর্শ এবং তার সাহায্যে সে মৃত্যুর অভিনয় করে, যে সে এখন মৃত্যু সজ্জায় আছে, সে মৃত্যুবরণ করলে তার এই সম্পত্তি কে পাবে। এরপর তারা প্রচার করতে থাকে যে তাকে শুশ্রূষা করবে সেই সম্পদের অধিকারী হবে। এরপর বিভিন্ন লোক, যেমন আইনজীবী এসেছেন, বণিক এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, বৃদ্ধ এসেছেন, মহিলা লেডি উডবি সেও এসেছেন। এসব সম্পদের লোভে তারা উত্তরাধিকারী হওয়ার লোভে নিজেদের অনেক কিছু বিলীন করে দিয়েছেন এবং লস করে দিয়েছেন। কেউ কেউ এসেছেন উপহার সামগ্রী নিয়ে, কেউ কেউ এসেছেন খাবার সামগ্রী নিয়ে, কেউ তার স্ত্রীকেও কিন্তু বল্পনির শয্যা দিয়ে গিয়েছেন। কারণ তারা সবাই অর্থলোভী ছিল, অথর্ব ছিল। তাদের সবার লক্ষ্য ছিল বল্পনিকে খুশি করবে, খুশি করার পর বল্পনির মৃত্যুর পর যেন ওই সম্পদের উত্তরাধিকারী তারা হয়, এটাই উদ্দেশ্য ছিল। কিন্তু তারা কেউ বুঝতে পারেনি যে বল্পনি ছিল প্রতারক, এবং বল্পনির যে সহচরী মস্কা ছিল সে ছিল প্রধান খলনায়ক, যার প্রতারণার দ্বারা বল্পনি সহ বিভিন্ন মানুষের কাছ থেকে তারা অন্যায় ভাবে প্রতারণার মাধ্যমে সম্পদ আয় করতে থাকে। কিন্তু সর্বশেষ তারা সেই বল্পনি কিন্তু জয়লাভ করতে পারেননি। সে কিন্তু প্রতারণার ফলে সে নিঃস্বাদ হয়ে গেছেন। আর তো লেট হয়ে গেল, চলো ব্রেকফাস্টটা বাইরে করি। দাঁড়াও দেখছি। সকালে নাস্তা নেই কোনো টেনশন, নেই কোনো টেনশন, ঝটপট পাবো যায় হবে সহজের সমাধান, ঝটপট সমাধান। ও ঝটপট
হেলদি লাইফের জলদি সলিউশন। সে এক সময় অনেক সম্পত্তি আয় করার পর যখন দেখতেছে সবাই তাদের কাছে দিশেহারা, যেসব লোকগুলো তাদের কাছে তার স্ত্রী, তার সম্পদ, তার আহ বিভিন্ন উপহার সামগ্রী তারা হারিয়ে ফেলেছেন বল্পনের কাছে, এই পর্যায়ে এসে বল্পনি আরেকটা চরিত্র দেখাতে হচ্ছে। তিনি এবার চাচ্ছেন তার সহচরী যে মস্কা ছিল, অর্থাৎ খলনায়ক যে মস্কা ছিল, তার সাথে তিনি একটু প্রতারণা করবেন। কিভাবে করবেন? তিনি মস্কাকে অনুরোধ করেছেন যে বাকি তিনজন ব্যক্তি অর্থাৎ বণিক এবং আইনজীবী ও বৃদ্ধ অথর্ব, এই তিনজন ব্যক্তি যে বিভিন্ন সম্পদ এর কাছে এনে দিয়ে গিয়েছিল, এই তিনজন ব্যক্তিকে যদি মস্কা হত্যা করে, মেরে ফেলে, তাহলে এই সম্পত্তিটি মস্কাকে দিবেন। এ বলে তিনি মস্কাকেও প্রতারিত করতে চেয়েছেন। কিন্তু মস্কা ছিলেন একটু চালাক প্রকৃতি, যে বল্পনের চেয়েও চালাক ছিল। মস্কা ঠিক সিস্টেম করে ফেলেছেন। সিস্টেম করার পর গর্বাচ্ছিয়ার যে পুত্র বোনারিও ছিল, অর্থাৎ যে পুত্রকে সম্পদ থেকে বঞ্চিত করে গর্বাচ্ছিয় তার সম্পদ বল্পনাকে দিয়েছে, সেই পুত্র অনেক ভালো, সেই পুত্র আদালতে গিয়েছে বিচার করার জন্য। আদালতে বিচার চেয়েছেন বল্পনি, তার সহচরী মস্কা এবং বাকি যে তিনজন ছিল, গর্বাচ্ছিয়, সিলিয়া, আহ তারপর ভল্টোর, এদের সবাই আদালতে গিয়েছেন বিচারে। বল্পনি ওখানে যখন বিভিন্নভাবে সাক্ষী দিতে গিয়েছেন এবং জবাবদিহি দিতে গিয়েছেন, তখন তিনি এক পর্যায়ে দেখলেন যে তিনি হেরে যাচ্ছেন। অর্থাৎ তিনি যে মস্কাকে একসময় বলেছেন যে তিনজনকে হত্যা করলে তার সম্পদের যে মস্কা হবে, এটা তিনি যখন আদালত প্রাঙ্গণে যখন ফেঁসে যাচ্ছেন যে হ্যাঁ, আদালত, তিনি এমন ভাবে সাক্ষী তথা জবাবদিহি করতেছেন, তিনি কেমন জানি ফেঁসে যাচ্ছেন যে তার সম্পত্তি গুলো ব্যক্তিগতভাবে বাস্তবিক পক্ষে কিন্তু মস্কার হাতে। অর্থাৎ মস্কা কিন্তু সিস্টেম করে তার সম্পদগুলো এমন এমন অবস্থা করে রেখেছে এবং এমন ভাবে সে নাটক সাজিয়েছে, বল্পনি যখন জবাবদিহি দিবেন তখন এক পর্যায়ে মস্কার হাতে সম্পদগুলো চলে আসবে আইনগতভাবে। কারণ সে বলেছে যে মস্কাকে সে সব সম্পত্তি দিয়ে দিতে, বাকি তিনজনকে ফেলবে। কিন্তু আদালতে যখন বল্পনি, ওই বৃদ্ধ বল্পনি ধনী, সে যখন বুঝতে পারলো যে বাস্তবিক পক্ষে যে তিনজন ব্যক্তিকে তিনি হারাবেন, তাদেরকে হারানোর পরও বল্পনি নিজেও হেরে যাবেন, কারণ তার সম্পত্তি মস্কার হাতে আবদ্ধ থাকবে। এটা জানার পর, এটা বোঝার পর বল্পনি তখন সবকিছু স্বীকার করে দিলেন। সে তখন স্বীকার করে দিলেন, হ্যাঁ, সে প্রতারণা করেছে, সে মস্কার সাহায্যে প্রতারণা করেছে, সে গর্ভাচ্ছিয়কে প্রতারিত করেছে, সে গর্ভিণীকে প্রতারিত করেছে এবং গর্ভিণী স্ত্রী সিলিয়াকেও সে কিন্তু তার শয্যায় এনেছে। তার বোনারিও সম্পত্তি থেকে গর্ভাচ্ছিয় তার সন্তানকে, অর্থাৎ গর্ভাচ্ছিয় তার সন্তান বোনারিওকেও বঞ্চিত করে সম্পদ বল্পনির নামে লিখে দিয়েছেন এবং আইনজীবী যে ভল্টোর ছিলেন তার সম্পত্তি তিনি মেরে খেয়েছেন। সবগুলো তখন তিনি যখন স্বীকারোক্তি দিয়েছেন, তখন কিন্তু আদালতে সুষ্ঠু বিচার হয়েছে। তাদের সকলের সাজা হয়েছে, মস্কার সাজা হয়েছে, বল্পনির সাজা হয়েছে, গর্ভাচ্ছিয়র সাজা হয়েছে এবং যে গর্ভিণী যে স্ত্রী সিলিয়া তার শয্যা ছিলেন, সিলিয়া মুক্তি পেয়েছে এবং গর্ভাচ্ছিয়র যে পুত্র বোনারিও সম্পদ থেকে বঞ্চিত হয়েছেন, সেই বোনারিও তার বাবার সম্পত্তি ফিরে পেয়েছে এবং বল্পনি ও তার সহচরী মস্কা এবং অন্যান্য অপরাধীদের সাজা পেয়েছে। এটা ছিল উক্ত নাটকের মূল কাহিনী। কিন্তু যখন আমরা বলতে চাই এর শিক্ষা কি, এর শিক্ষা হচ্ছে এই নাটকের প্রথম হতে শেষ পর্যন্ত পাফাসারের অর্থ লিপসার এক ঘৃণ্য চিত্র অঙ্কিত হয়েছে। আর তার সাথে যোগ হয়েছিল অর্থ পিশাচ, তিন মনুষ্যরূপী জানোয়ার, যাদের নামের পাশে জীব জানোয়ার প্রতীক হিসেবে এসেছে। এ নাটকের অর্থ পিশাচ জীবগুলো আলোকিত জগতের কোনো মানুষ নয়, তারা অন্ধকারের জীব হিসেবে নাটকে পরিচিতি লাভ করেছে। তবে এই নাটকে জনসনকে আমরা সর্বদা একটি নীতিবাদী অবস্থায় দেখতে থাকি। অর্থাৎ এই নাটকে জনসন পাপ, লোভ ও তীব্র যে আকাঙ্ক্ষা ছিল, সেটির যে ভয়াবহ দিক আছে সেটি ঘটিয়েছেন। অর্থাৎ পাপ, লোভ ও তীব্র আকাঙ্ক্ষার ভয়াবহ দিকে প্রকাশ ঘটিয়েছেন প্রেম জনসন নাটকে।
আর সেগুলোর প্রতি তিনি আক্রমণও পরিচালনা করেছেন। মানুষের ভেতরে লুকায়িত এইসব যে ত্রুটিগুলো আছে সেগুলো একদিন বিলীন হবে, এটা জোর দিয়ে বলা যায়। শুধুমাত্র অর্থ সম্পদের মোহে মানুষ নিজেকে কতটা নিচে নামিয়ে আনতে পারে তারও গভীর এক বাস্তব চিত্র মূর্ত হয়েছিল এই নাটকে। অর্থাৎ বেন জনসন উক্ত নাটকে পাপ, লোভ ও তীব্র আকাঙ্ক্ষার বিরোধিতা করেছেন এবং সেটার শিক্ষা তুলে ধরেছেন। বলফনি, মস্কা, ভল্টো, করবাচ্ছিও তারা বিভিন্ন মাধ্যমে প্রতারণা করেছেন, বিভিন্ন অন্যায় করেছেন। এই অন্যায়, লোভ, পাপ এটির কিন্তু ফলাফল জিরো, একদিন সবকিছু নিঃসাত হয়ে যাবে। এটি সত্য। এই সত্যটাই বেন জনসন উক্ত নাটকে প্রকাশ ঘটিয়েছেন, যেখানে কমেডি নাটকে ডলফনি বিচারের সম্মুখীন হয়েছেন। মস্কা, করবাচ্ছিও, তারপর ভল্টোর, এরা সবাই কিন্তু শাস্তি পেয়েছেন এবং সিলিয়া যে সতীসাধী নারী ছিলেন তিনি মুক্ত লাভ করেছেন এবং বোনারিও তার পিতার সম্পত্তি বলফনের কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন, যার কারণে উক্ত নাটকটি একটি কমেডি নাটক। নাটকটি শেষ পর্যায়ে চলে এসেছি, তবে ব্রিফ গুলো আমি আবারও করছি। এই নাটকটি হচ্ছে একটি কমেডি নাটক, এটি কিন্তু ট্র্যাজেডি নয়। যদিও তারা নাটকের শেষে এসে আমরা বিভিন্ন কমেডি নাটক আমরা দেখি, নাটকের শেষে সাধারণত সকল ক্যারেক্টার গুলো একবার মঞ্চে এসে হাসাহাসি করে, কিন্তু উক্ত নাটকে এটি দেখি নাই। তবে এটা দেখেছি যে বলফনি প্রতারণার কারণে শাস্তি দিয়ে গিয়েছেন এবং ভল্টো তার পিতার সম্পত্তি বলফনির কাছ থেকে উদ্ধার করতে পেরেছেন। সিলিয়া সেই নারী ভলফনির প্রতারণার ফাঁদ থেকে মুক্তি পেয়েছেন, যার কারণে উক্ত নাটকটিকে আমরা কমেডি হিসেবে ধরে নিতে পারি। এটি রচনা করেছেন বেন জনসন। বেন জনসন জন্মগ্রহণ করেছেন 1573 সালে, মৃত্যুবরণ করেছেন 1637 সালে। এটি রচিত হয়েছে 1605 সালে, প্রকাশিত হয়েছে 1607 সালে। আর যে গ্লোব থিয়েটার এটি মঞ্চায়িত করেছেন সেটির নাম হচ্ছে কিংস কোম্পানি। নাটকটির উৎস ছিল, অর্থাৎ যে গ্রন্থ থেকে তিনি সঞ্চায়িত করেছেন, সংগ্রহ করেছেন, সেটি হলো ইরাসমাসের রচিত দ্য প্রেইজ অফ ফোলি। এটি হচ্ছে উক্ত নাটকের ব্রিফ। ধন্যবাদ সকলকে। উক্ত লেকচারটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, যদি কোনো ধরনের মন্তব্য থাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন টপিকসটি আবার আগামীতে আপনার প্রয়োজন, কোন টপিকসটি আগামীতে আপলোড করব সেটি কমেন্ট বক্সে জানাবেন। যদি ইংরেজি সাহিত্যের বাকি টপিক গুলো ধারাবাহিকভাবে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আপনাদের এখন কাজ হবে বাসায় খুব ভালো করে পড়া, সো দ্যাট আপনারা একটা ভালো করতে পারেন। কালকে আমাদের ক্লাসটা কালকের জায়গায় আমরা আজকে নিয়ে নিলাম, ঠিক আছে? সবাই আছেন? স্যাটারডের জায়গায় আমরা ফ্রাইডেতে নিয়ে নিলাম, সো বেস্ট উইশেস, সুন্দর করে মিড টার্মের জন্য পড়াশোনা করেন। রুটিন হোপফুলি আপনি কালকে পেয়ে যাবেন, কালকে বা কালকের পরের দিনের ভিতরে রুটিনটা সেন্ট্রালি আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? সো কালকে ক্লাসটা নাই, আর কালকে ক্লাসটা আমরা করে ওকে নিবো ম্যাম। আগে। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।